আমরা এখন যদি ভাগ করি বাঙালির পাঠশালাকে রাজনীতির পাঠশালা হিসেবে নিয়ন্ত্রিত করা এবং নেতৃত্ব উন্নয়ন করা, তো এখন রাজনীতির পাঠশালার মধ্যে একটা সীমাবদ্ধ রাখতে হবে যে শুধু রাজনৈতিক নেতৃত্ব তৈরি করাটাই মূল কাজ কিনা। আমরা তো সামগ্রিক নেতৃত্ব তৈরি করার কথা বলতেই পারি, হ্যাঁ, ব্যবসায়, বাণিজ্যে, কিংবা পেশায়, তারপরে শিক্ষকতায়, তারপরে আইনাঙ্গনে, চিকিৎসা অঙ্গনে, বিভিন্ন জায়গায় নেতৃত্বের কথা আমরা বলি সংগঠনের স্বার্থে, কিন্তু আসলে মূল জায়গাটা হচ্ছে একটু ব্যারিকেড দিয়ে দিতে চাই শুধু রাজনীতিতে যারা আসবে বা করবে তাদের জন্য। আমরা এখন চলে যাই যে তিনটা লেয়ারের কথা বলতে চাই, যে লেয়ারগুলো আমাদের এখন চিন্তা করা দরকার। সরকার ব্যবস্থাটাকে আমরা তিন ভাগ করে ফেলতে চাই বাংলাদেশে। প্রথম ভাগটা হচ্ছে একটা প্রবাসী সরকার তৈরি করতে চাই আমরা। প্রবাসী সরকার মানে প্রবাসে যে প্রায় 2 কোটি জনগোষ্ঠী বাংলাদেশের মানুষ, অনেক দেশের জনগণ 2 কোটি না, অর্থাৎ বাংলাদেশে প্রায় 2 কোটি হয়ে যাবে ধরেন। আমরা তো সব টার্গেটটা 2030-এর মধ্যেই সবকিছু করব, 2030। তো 2030-র মধ্যে যেহেতু সবকিছুই করা হবে, তো 2030-এর মধ্যে আমরা প্রবাস সরকার গঠন করে ফেলবো, যা তারা প্রবাসে বসেই গভর্নমেন্ট চালাবে। সেখানে বাজেট করবে, সেখানে তারা বরাদ্দ করবে, সেখানে তারা রেভিনিউ সংগ্রহ করবে, সেখানে তারা কত রেমিটেন্স দিচ্ছে সেই রেমিটেন্সের হিসাব নিকাশ দিবে, সেখান থেকে তারা বিনিয়োগের ব্যবস্থা করবে, সেখান থেকে তারা প্রশাসনে, সুশাসনে, আইনের শাসনে, তারপরে তারা বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনা করবে। প্রবাস থেকে বসে বসে তারা শিক্ষা খাতে তাদের অবস্থান কি এবং কত % মানুষ শিক্ষিত হয়ে উঠছে দেশের বাইরে বসে থেকে, এবং সেটি তারা নির্ধারণ করবে। প্রবাস থেকে তারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দেশের বিশ্ববিদ্যালয়ের কানেক্টিভিটি তৈরি করবে, এবং আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার কারণে এআই এর যুগে এসে এই পুরো কার্যক্রমটা ভার্চুয়ালি তারা একটা দেশটাকে শাসন করবে বিদেশে বসে, সেটি সম্ভব। তাহলে প্রবাস সরকার একটা ক্ষমতাধর একটি সরকারে পরিণত হবে প্রবাস সরকার। এবং স্কুল অফ লিডারশিপ সেই কনসেপ্টটি নিয়েই কিন্তু দীর্ঘদিন কাজ করছে এবং বাস্তবায়ন করবে। আজকে যে 2026 সালের এপ্রিলের শেষের দিকে 25 তারিখে বসে যে কথাটি বলছি, সেই কথাটি আপনারা মিলিয়ে নেবেন 2 বছরের মধ্যেই। আমরা প্রবাস সরকারের পাশাপাশি ঘরে চলে আসি, দেশে চলে আসি। দেশে আবার 2 ভাগ করে ফেলতে চাই, সেটা হচ্ছে একটি জাতীয় সরকার কিংবা কেন্দ্রীয় সরকার। জাতীয় সরকার কিংবা কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর একটা হচ্ছে স্থানীয় সরকার। যে স্থানীয় সরকারটা স্থানীয় সরকারের কাঠামো নিয়ে কাজ করবে, এমনকি একদম গ্রাম আদালত থেকে শুরু করে গ্রাম পর্যায়ে নেতৃত্ব উন্নয়ন নিয়ে, এবং সেখানে সার্বিকভাবে তারা স্থানীয় সরকারটা নিজেরাই এমন ক্ষমতাধর হবে যে তারা তাদের নিজস্ব বাজেট তারা তৈরি করতে পারবে। ধরেন একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেই কর্পোরেশন সেই বুঝবে সে কত টাকা সংগ্রহ করছে, কত টাকা মানুষ থেকে নিচ্ছে, কত কর নিচ্ছে, এবং মানুষকে কি কি সার্ভিস দিচ্ছে, কত টাকা সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাচ্ছে, এবং কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঋণ নিচ্ছে বা শোধও করে দিচ্ছে। এবং সেখানে তারা তাদের বিনিয়োগ পদ্ধতিও তৈরি করবে, যেখানে তারা যাতে একটি বড় ধরনের ধরেন একটা শহরকে তৈরি করতে পারে, গঠন করতে পারে। উপজেলা ও প্রশাসন সেভাবে করবে, একটা ইভেন ইউনিয়ন পরিষদ, এবং বলতে পারেন গ্রাম সরকার। অনেকটা আমরা তো স্থানীয় সরকার, আগে তো গ্রাম সরকার শব্দটি খুব শুনতাম, আমরা একদম গ্রাম সরকারই যদি বলে ফেলি তাহলে গ্রাম সরকার। তাহলে আমরা স্থানীয় সরকার বা গ্রাম সরকার যাই বলি, এটা তো একটা বড় ধরনের ব্যাপক আমরা ক্ষমতায়নের চিত্র দেখতে পারবো, এবং তারা বাংলাদেশের প্রাণ। গ্রাম সরকার কিংবা স্থানীয় সরকার যদি বেঁকে বসে, জাতীয় সরকারের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এবার আসি আমরা জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকার, যারা নির্বাচিত প্রতিনিধি হবে, এমপি হবে, এবং যারা মন্ত্রী থাকবে, তারপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তো এর মধ্যে হয়েই যাবে। সব মিলিয়ে এই জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকার পুরো দেশটাকে চালাবে, এবং তারাই এই সমন্বয়গুলো সাধন করবে প্রবাস সরকারের সাথে, স্থানীয় গ্রাম সরকারের সাথে। সমন্বয় মানে 3টা জায়গায় তারা, আমরা আগে যেমনটি বলতাম না, সেটা আমরা কি বলতাম, অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ যে ব্রাঞ্চগুলোর কথা বলতাম আমরা, সেই ব্রাঞ্চগুলোর মতনই আবার আমরা এখন সরকার ব্যবস্থাপনাও 3টা ভাগ করে ফেললাম। এত ভাগ যে করছি সে ভাগগুলো বোঝার জন্য কিন্তু, এবং সেটি আমার মনে হয় সম্ভব। সেটি যতক্ষণ পর্যন্ত আমরা ভাববো না, সম্ভব না। কারণ আমরা তো সবসময় সবাই এমপি মন্ত্রী হওয়া নিয়ে ব্যস্ত,
এবং এবং একটা ধূম্রজালের মধ্যে পড়ে যাচ্ছি। যে ব্যক্তিটিকে আজকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হয়েছে, সে আর শিক্ষার বাইরে তার চিন্তা করার সুযোগটা আর নাই। তখন তাকে শিক্ষা নিয়ে চিন্তা করতে হচ্ছে এবং সে একটা জায়গায় আইসোলেটেড হয়ে পড়ছে। ফলে তাকে 9টা 5টা অফিস করতে হচ্ছে, মন্ত্রণা চলতে হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রচন্ড চাপ রয়েছে, সে গালিও শুনছে, মানুষের কথা শুনছে, আবার কাজ করতে পারলে ভালো, না করতে পারলে খারাপ। তার আবার চিন্তা করতে হচ্ছে তাকে এমপি হতে হবে, আগামীতে আবার টিকে থাকতে হবে, আবার সে যদি কাজ ভালো না করে মন্ত্রিত্ব দিয়ে চলে যায় তার বেইজ্জতি কারবার, সে ইজ্জতি হারাবে। ফলে এই একটা গ্রুপ কিন্তু যারা পেয়েও শান্তিতে নাই, যারা অনেক কিছু পেয়েছে, আপনার ভাবার কোনো কারণ নাই যে এরা তো অনেক কিছু পেয়ে গেছে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর আমলের সরকারে অনেক কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আসলে না। তারা সবাই আপনার আমার থেকে অনেক মানসিক চাপের মধ্যে আছে, অনেক কষ্টে আছে, অনেক ধরেন নিপীড়িত জীবনযাপন করছে। নিপীড়িত এই জন্য বলছে যে মানুষের নিপীড়ন কিন্তু অনেক খারাপ। আপনি মানে শান্তি নাই তাদের মধ্যে, প্রভাবটা বাহ্যিক একটা প্রভাব দেখা যাচ্ছে, কিন্তু বরং কষ্টের মধ্যে আছে, না পারছে ছাড়তে, না পারছে গিলছে। অতএব সব মিলে তাদের সংখ্যার কথা বাদ দিলাম। এখন আমরা যারা মুক্তভাবে আছি, মুক্তভাবে গবেষণা করতে পারি, মুক্তভাবে আমরা ডেটা সংগ্রহ করতে পারি, মুক্তভাবে আমরা কথা বলতে পারি, মুক্তভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পারি, মুক্তভাবে আমরা বিচরণ করতে পারি, মুক্তভাবে আমরা আমাদের কথাগুলো একটা জায়গায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি। আবার সেই সাথে যে বিবাদমান যে পরিস্থিতিগুলো রয়েছে, ধরেন সরকারি দল, বিরোধী দল, তারপরে মধ্যপন্থী দল, তারপরে উভয়পন্থী দল, দালাল শ্রেণী, এই শ্রেণীগুলোর মধ্যে দেশে আবার একটা ধূম্রজাল কাজ করছে এবং ব্যবসা বাণিজ্য নির্ভর একটি বড় শ্রেণী, যারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য, ফায়দা লুটার জন্য অনেক কাজ করে যাচ্ছে। কিভাবে ব্যবসা করা যায়, হাজার হাজার কোটি টাকা কামানো যায়, মানে তাদেরও আবার তৃষ্ণা এত বেশি যে প্রচুর ধনী, সে শুধু ধনীই হতে চায়, সে থামতে চায় না এবং সে মনে করে তার থামলেই সে শেষ। অতএব এই যে অস্থিরতার মধ্যে আমরা সবচেয়ে বেশি সুবিধাবাদী একজন চক্র। কারণ এই কেন আমরা বলতে চাচ্ছি, আমরা কোনো রেসপন্সিবিলিটির জায়গায় না থেকে অনেক কাজ করতে পারছি, কিন্তু আমাদের মাথার মধ্যে রয়েছে যে আমরা স্কুল অফ লিডারশিপ বা বাঙালির পাঠশালার মাধ্যমে আমরা যে পাঠশালাটি তৈরি করেছি তা আসলে রাজনীতির পাঠশালার জন্য সর্বশ্রেষ্ঠ পাঠশালা। এবং আমার বিশ্বাস যে আমরা এই পাঠশালা দিয়েই বাংলাদেশের নেতৃত্ব তৈরি করব। এখন এই 3টি জায়গায় আমরা আমাদের প্রচন্ডভাবে কাজ করছি। ধরেন প্রবাসী সরকার গঠন করার জন্য আমাদের যে অর্গানাইজেশন স্কুল অফ লিডারশিপের আন্ডারে, তাকে বলে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ফাউন্ডেশন, IMF দিয়ে এদেরকে আমরা ধরছি। আমরা গ্রাম পর্যায়ে গ্রামের প্রশিক্ষিত যুবশক্তি তৈরি করছি, এটা বাঙালির পাঠশালা দিয়েই। তার মানে স্কুল অফ লিডারশিপের এই পাঠশালাটা খুবই, এবং সেখানে ইয়ুথ ফোরামও কিন্তু প্রচন্ডভাবে কাজ করছে। আর জাতীয় সরকারের যে এটা একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে করছে, স্কুল অফ লিডারশিপ স্বয়ং নিজেই করছে। ফলে আমাদের কাজগুলোর জায়গা এবং নেতৃত্বের জায়গাগুলো আমরা নির্ধারণ করে ফেলেছি। আমার বিশ্বাস যে আমরা প্রবাস সরকার, গ্রাম সরকার, জাতীয় সরকার, কেন্দ্রীয় সরকার, এই 3টি সরকার কাঠামো রূপরেখা আমরা শীঘ্রই দেব। সকলকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। আসসালামু আলাইকুম।